বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক আমিরুল ইসলাম এবং আমার সাথে আছে আমার সহকর্মী জনাব সাকিবা ফেরদৌসী। সাকিবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বইটি নিয়ে বা যে পাঠটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আপনাদের আবশ্যিক একটি বিষয়, যার শিরোনাম হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল, যার কোড নাম্বার হচ্ছে EDBN 1402 এটি একটি আবশ্যিক বিষয় বিএড প্রোগ্রামের জন্য। এই আবশ্যিক বিষয়ের একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব। পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিষয় শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে শিখন শেখানো দক্ষতা ও কৌশল, অর্থাৎ একজন শিক্ষকের শ্রেণীকক্ষে ঢোকা থেকে শুরু করে পাঠদান শেষে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত অনেকগুলো দক্ষতার পরিচয় দিতে হয়, অনেকগুলো পদ্ধতি এবং কৌশল অবলম্বন করতে হয়। সেই সমস্ত পদ্ধতি কৌশল নিয়ে আমরা আলোচনা করব এবং এই পদ্ধতি কৌশলগুলো একজন শিক্ষক কিভাবে তার এই পদ্ধতি কৌশল ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। বিষয়গুলো একজন শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিএড প্রোগ্রামে বলে থাকি এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, অর্থাৎ একজন শিক্ষক তার পেশাগত জীবনের দক্ষতা উন্নয়নের জন্য এই বিএড প্রোগ্রামটি দেওয়া হয়। তার পেশাগত জীবনের দক্ষতার সাথে এটি সম্পর্কিত এবং সেটি আপনারা জানেন যে একজন শিক্ষকের পাঠদান কলাকৌশল পদ্ধতি উপকরণ ইত্যাদি আমরা টিচিং প্র্যাকটিস অর্থাৎ পাঠদান অনুশীলনের মাধ্যমে এই দক্ষতাগুলো অর্জন করানো হয়। আজকের পাঠে একজন শিক্ষকের যে পেশাগত দক্ষতা, সেই দক্ষতাগুলো কিভাবে উন্নয়ন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে শুরুতেই যদি বলি যে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো, অর্থাৎ শিক্ষার্থীদেরকে পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখা, তাদের মনোযোগ আকর্ষণ করা, তাদের মনোযোগকে ধরে রাখা এবং প্রত্যেকটা পাঠের একটা শিখন ফল থাকে যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কী শিখবে, কী অর্জন করবে। আমরা শিক্ষার্থীদের এই যে অংশগ্রহণমূলক পদ্ধতি শেখানোর কথা বলছি বা অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা, পাঠের মধ্যে রাখা, এই কথা বলছি। কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে এটা সহজ হয়? জি, ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম। যে আমরা প্রথমে আসলে একটু জেনে নিই যে অংশগ্রহণমূলক পদ্ধতিটা কি। যে আসলে আমরা যে জেনে থাকি যে অতীতে আমরা দেখেছি, আবার আমাদের ছোটোবেলায় দেখেছি যে ক্লাসরুমে শিক্ষক এসে শিক্ষকের ভূমিকাই প্রধান থাকতো, শিক্ষার্থীদের কোনো ভূমিকা ছিল না। শিক্ষক এসে বক্তৃতা দিয়ে চলে যেতেন, শিক্ষার্থীরা শুধু নিষ্ক্রিয়ভাবে শিক্ষকের বক্তৃতাগুলো নোট করতো বা শুনে যেত। কতটুকু শিক্ষার্থী নিতে পেরেছে তার যাচাইয়ের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে শিক্ষাদান পদ্ধতি হলো অংশগ্রহণমূলক পদ্ধতি, শিক্ষার্থীর অংশগ্রহণটাই হচ্ছে প্রধান। এখানে শিক্ষার্থীর সক্রিয়তাটাই প্রধান। শিক্ষকের কাজ হবে যে বন্ধুর মতো বা সহায়তাকারীর মতো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সক্রিয় রাখতে হবে, তাদেরকে অংশগ্রহণ করাতে হবে, তাহলেই শিক্ষকের পাঠদানটা সফল হবে বা কার্যকর হবে। শিক্ষককে শিক্ষার্থীর বয়স, তার সামর্থ্য, তার আগ্রহ, তার প্রবণতার দিকে লক্ষ্য রেখে পাঠদান করতে হবে, তাহলে শিক্ষার্থীর শিখনটা কার্যকর হবে। সাকিবা, আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোর কথা বলছি, যার মাধ্যমে তাদের শিখন ফল অর্জন করা সহজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন কি কি পদ্ধতি, একজন শিক্ষক কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে এই বিষয়টি সহজ হবে? জি, শিক্ষককে অংশগ্রহণমূলক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো সম্পর্কে শিক্ষককে ভালোভাবে দক্ষ হতে হবে, তাকে শ্রেণীকক্ষে সেগুলো অনুসরণ করতে হবে। এর মধ্যে আছে একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, পোস্ট বক্স পদ্ধতি, কার্যকর দল পুনর্বিন্যাস পদ্ধতি, তারপরে সমস্যা সমাধান পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, অনুশিক্ষণ পদ্ধতি এবং ছদ্ম শিক্ষণ পদ্ধতি। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু এগুলো আর কি প্রধান প্রধান অংশগ্রহণমূলক পদ্ধতি। এগুলোকে শিক্ষককে ভালোভাবে জানতে হবে, তাকে ইতিবাচক হতে হবে এবং শ্রেণীকক্ষে এগুলোর অনুশীলন করাতে হবে। আমরা যদি শুরুতে আসি যে একক কাজটি কি এবং কিভাবে শিক্ষক এটিকে বাস্তবায়ন করতে পারে? একক কাজ হচ্ছে যে শিক্ষার্থীকে কোনো একক কাজ দেওয়া, যেমন এই শিক্ষার্থী এককভাবে করবে। যে প্রক্রিয়া যে শিক্ষণ কার্যক্রমে যে প্রক্রিয়া ভিন্ন ভিন্ন কিন্তু বা অভিন্ন হতে পারে, অভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী সেটা নিজেরা করবে। এটার মাধ্যমে শিক্ষার্থীর নিজস্ব মতামত প্রতিফলিত হবে, সে নিজে করবে, এটা তাকে স্বাধীনভাবে সে করবে। আর একক কাজে ইংরেজি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। আর এটা হচ্ছে যে স্বশিক্ষার একটা সোপান, আর স্বশিক্ষাকে আমরা বলে থাকি যে সুশিক্ষা। তাই আর পাঠদান পদ্ধতি
যে কোনো ধারাতেই আমাদের একক কাজটা আসবেই, একক কাজ ছাড়া পাঠদান পদ্ধতি সম্পূর্ণ হবে না। অর্থাৎ শিক্ষক তার পাঠদানের সংশ্লিষ্ট বিষয়ে যদি এককভাবে কোনো প্রশ্ন করে থাকে, যে প্রশ্নের উত্তরটি শিক্ষার্থী এককভাবে দিবে, এককভাবে চিন্তা ভাবনা করে সে উত্তর দিবে, এটি হচ্ছে প্রশ্ন হতে পারে বা শ্রেণীর বিভিন্ন জনের জন্য বিভিন্ন প্রশ্ন হতে পারে। এভাবে তাকে আর কি প্রথমে শ্রেণীকক্ষে একক কাজ দিয়ে তাকে পাঠের সাথে সংশ্লিষ্ট করতে হবে। এখন এই একক কাজের মাধ্যমে শিক্ষার্থী কিভাবে অ্যাক্টিভ থাকবে? একটা ক্লাসে হয়তো 50 জন শিক্ষার্থী আছে, তাহলে একজন শিক্ষার্থী এককভাবে যদি কোনো প্রশ্ন করা হয়, কেউ অ্যাক্টিভ থাকতে পারে, কেউ অ্যাক্টিভ নাও থাকতে পারে। তো শিক্ষার্থীদের অ্যাক্টিভনেসটা কিভাবে করানো যাবে? অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী তার এককভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, তার একক চিন্তা শক্তিকে কাজে লাগাবে, এটাই তো, এটাই হচ্ছে একক কাজ। তাহলে এটা আমরা বুঝলাম যে একক কাজটির মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠে ধরে রাখতে পারে, এবং আর এই একক কাজটি একজন শিক্ষক শ্রেণীকক্ষে হয়তো 50 মিনিটের পাঠদান করবে। তো শুরুর দিকে 50 মিনিটের মধ্যে 3 মিনিট বরাদ্দ থাকলো একক কাজের জন্য। 3 মিনিটের মধ্যে তিনি একক কাজ, সবাইকে তো সম্ভব হবে না, হয়তো 2-3 জনকে জিজ্ঞেস করে উনি পরের স্টেপে চলে গেলেন। এতক্ষণ আমরা একক কাজ নিয়ে আলোচনা করছিলাম, আশা করছি আমাদের শিক্ষার্থীদের কাছে এটি বোধগম্য হয়েছে। সাকিব, এখন যদি জোড়ার কাজের কথায় আসি, জোড়াই কাজ, যে জোড়াই কাজ কেন, কেন এবং কিভাবে এটা কি শিক্ষার্থী বাস্তবায়ন করতে পারে? আচ্ছা, একক কাজের পরে আসবে জোড়াই কাজ। এটা হলো যে কোনো বিষয়বস্তুর অন্তর্গত যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য শিক্ষক 2 জন করে দল গঠন করে তাদেরকে কাজ করতে দিবে, তারা 2 জন মিলে চিন্তা ভাবনা করে সমস্যাটা সমাধান করবে। এক্ষেত্রে দল হতে পারে যে পাশাপাশি যে 2 জন বসেছে তাদের মধ্যে দল হতে পারে, জোড়া হতে পারে, বা রোল নাম্বার অনুযায়ী হতে পারে, বেজোড় 1 এবং 3 একটা জোড়া হলো, 2 অথবা 4 একটা জোড়া হলো, বা ছেলে অথবা মেয়ে একটা জোড়া হলো, এভাবে জোড়াটা গঠন হতে পারে। অর্থাৎ যে কাজটি শিক্ষার্থীরা 2 জন মিলে করবে, জোড়াই করবে, সেটি হচ্ছে জোড়াই কাজ। এখন জোড়াটা কিভাবে গঠন হতে পারে সেটি আপনি বললেন। আর জোড়াই কাজটা কি ধরনের? যেমন আমরা বলছিলাম যে একক কাজ মানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, জোড়াই কাজটা কি? জোড়াই কাজটা হবে একটু চিন্তনমূলক প্রশ্ন, যেটা তাদের চিন্তা ভাবনা করে 2 জন মিলে সমস্যাটা সমাধান করতে হবে। তাই এটা হবে চিন্তনমূলক প্রশ্ন। তার জন্য শিক্ষককে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এজন্য আমরা পাঠ পরিকল্পনার কথা বলি। পাঠ পরিকল্পনার সময় বরাদ্দ থাকবে, এটার জন্য 5-6 মিনিট সময় রাখা যেতে পারে। আচ্ছা, উপস্থাপনা পর্যায়ে 5-6 মিনিট সময়, প্রথমে একক কাজ, তারপরে জোড়াই কাজের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভিন্ন কাজ দিবে, বিভিন্ন সমস্যার সমাধান বা বিভিন্ন প্রশ্নের উত্তর সমস্যার সমাধান করবে। হ্যাঁ, এর মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে, পাঠে তাদের মনোযোগ অংশগ্রহণ থাকবে, সক্রিয় থাকবে, এবং পাঠটা তাদের আনন্দদায়ক হবে এবং বৈচিত্র্যময় হবে। কখনো একাকী কাজ করছে, একাকী চিন্তা করছে, আবার কখনো 2 জন মিলে চিন্তা করছে, 2 জন মিলে কোনো প্রশ্নের উত্তর তৈরি করছে, যেটা একক কাজ জোড়াই কাজ আমরা জানলাম। এখন যদি আমরা দলীয় কাজের ক্ষেত্রে আসি, দলীয় কাজ এটা একটি কৌশল, কিভাবে দলে শিক্ষার্থীদেরকে কাজ দেওয়া যায়, কিভাবে তাদের কাজটা তাদের থেকে আদায় করা যায়। তো এই জন্য আপনি আগে বলেছেন যে অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে কার্যকর দল গঠন পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, সাক্ষাৎকার সেটি, বা পোস্ট বক্স পদ্ধতি, অনুশিক্ষণ, সদ্য শিক্ষণ, এরকম অনেক ধরনের কাজ আছে যেটি শিক্ষার্থীদের দলের মাধ্যমে করানোর দ্বারা তাদের যে দক্ষতা আমরা আশা করছি যে একজন শিক্ষকের শ্রেণীকক্ষ থেকে ঢোকা শুরু করে অনেকগুলো দক্ষতার পরিচয় দিতে হয়, সেটি তাদের অর্জন করা সহজ হবে। এখন এখানে যদি আমরা পোস্ট বক্স অ্যাক্টিভিটিতে আসি, যে পোস্ট বক্স মেথড, আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের শিক্ষকরা সাধারণত গতানুগতিক ধারায় শিক্ষাদান করে অভ্যস্ত, সেখানে যে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলে তাদের পাঠের মধ্যে যে বৈচিত্র্য আসে, শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে শিক্ষা অর্জন করতে পারে, সেই বিষয়টি আমরা অনেক সময় বিভিন্ন কারণে এড়িয়ে যাই। তা আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এবং নিজেরা আপনাদের শ্রেণীকক্ষে এগুলোকে অ্যাপ্লাই করবেন। দেখবেন যে পাঠদানটা অনেক আকর্ষণীয় হবে, বৈচিত্র্যময় হবে, আনন্দময় হবে, শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে। সেরকম একটি পদ্ধতি হচ্ছে পোস্ট বক্স অ্যাক্টিভিটি বা পোস্ট বক্স মেথড। পোস্ট বক্স পদ্ধতিতে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করা হয়, সেই দল 3টি হতে পারে বা 5টি হতে পারে, এবং শিক্ষক পোস্ট বক্স নিয়ে আসেন, সেই পোস্ট বক্স সাদা কাগজ বা টিস্যু বক্স, পুরানো টিস্যু বক্স দিয়ে পোস্ট বক্স তৈরি করে নিয়ে আসবেন, এবং কয়েকটি প্রশ্ন থাকবে এবং সাদা কাগজ থাকবে। শিক্ষার্থীদের দলে ভাগ করে উনি প্রশ্নগুলো দিয়ে দিবেন এবং সাদা কাগজ দিয়ে দিবেন।
শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের প্রশ্নের উত্তরগুলো লিখে পোস্ট বক্সে ফেলবে এবং শিক্ষক সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে সামারাইজ করবেন এবং ফিডব্যাক দিবেন। তাহলে আমি শুরুতে যদি আসি পোস্ট বক্স মেথড, আমরা নাম শুনে বুঝতে পারছি যে একটা পোস্ট বক্স, আমরা আগেকার দিনে যেভাবে একটি পোস্ট বক্স থাকতো, আমরা কোনো চিঠি পোস্ট বক্সের মধ্যে ফেলতাম, সেরকম একটি পোস্ট বক্স তৈরি করতে হবে, এক বা একাধিক, অর্থাৎ যে কয়টি গ্রুপ শিক্ষক, যে কয়টি গ্রুপ আপনি তৈরি করতে চান সেই কয়টি পোস্ট বক্স তৈরি করতে হবে প্রথমে। সেই পোস্ট বক্সটা কিভাবে তৈরি করতে পারে, আমরা যেমন যে টিস্যু বক্সগুলো ব্যবহার করে থাকি, টিস্যু বক্স, পুরনো টিস্যু বক্স অথবা কোনো ঔষধের বাক্স অথবা মোটা কাগজ দিয়ে নিজেই শিক্ষার্থী পোস্ট বক্স তৈরি করতে পারে। যদি 5টি দল হয় 5টা পোস্ট বক্স তৈরি করবে, 6টি দল হলে 6টি পোস্ট বক্স তৈরি করে নিয়ে আসবে এবং একই সাথে 5-6টি যে কয়টি দল হবে, যে কয়টি পোস্ট বক্স হবে, ওই কয়টি প্রশ্ন তৈরি করে নিয়ে আসতে হবে এবং ওই কয়টি দলে প্রত্যেক দলে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে। পোস্ট বক্সের উপরে নাম্বার দেওয়া থাকবে, 1 2 3 4 5 করে পোস্ট বক্সের উপরে নাম্বারিং করা থাকবে। শিক্ষার্থীরা 1 নম্বর দলের শিক্ষার্থী যারা আলোচনা করে যে উত্তর তৈরি করবে সেটা পোস্ট বক্সে ফেলে আসবে, 1 নম্বর বক্সের মধ্যে ফেলবে। 2 নম্বর দলের স্টুডেন্টরা 2 নম্বর বক্সের মধ্যে ফেলবে। এভাবে যার যার যে কয় নম্বর দল সেই কয় নম্বর বক্সের মধ্যে ফেলবে। এরপরে শিক্ষক সেগুলোকে বক্স থেকে সংগ্রহ করে সেটাকে সামারাইজ করবেন, সেটার উপর ফিডব্যাক দিবেন, ভুল ত্রুটি হয়ে গেলে সেটা সংশোধন করে দিবেন। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং একটি মেথড, আনন্দদায়ক একটা পদ্ধতি। হ্যাঁ, এজন্য আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো আপনারা সবাই মাঝে মধ্যে এই মেথডটি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এতে করে আপনারও ভালো লাগবে, যারা শিক্ষার্থী তাদেরও আনন্দঘন পরিবেশে শিক্ষাদানটা সহজ হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য এটা খুবই একটা উপযোগী একটা পদ্ধতি। এখন আমরা আসি কার্যকর দল পুনর্বিন্যাস, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সপার্ট জিগস। এটি আরেকটি ইন্টারেস্টিং পদ্ধতি। এটাও সচরাচর আমাদের শিক্ষার্থীরা বা শিক্ষক এটি ব্যবহার করেন না। তা এটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষকরা যাতে এটাকে ব্যবহার করেন, এটাকে ক্লাসরুমে অ্যাপ্লাই করার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানটাকে আকর্ষণীয় করে তোলেন, বৈচিত্র্যময় করে তোলেন। সেরকম একটি পদ্ধতি হচ্ছে কার্যকর দল পুনর্বিন্যাস, যার ইংরেজি নাম হচ্ছে এক্সপার্ট জিগস। এটি সম্পর্কে যদি বলতেন। এই পদ্ধতিতে প্রতিটা বিষয়বস্তুকে 3 বা 5টা পর্বে ভাগ করা হয় এবং শিক্ষার্থীদেরও কয়েকটি দলে ভাগ করা হয় এবং প্রত্যেক দলকে এক একটি পর্ব বা পাঠ দেওয়া হয়। শিক্ষকরা দলে আলোচনা করে, প্রত্যেকে তাদের যে পাঠটি পায় বা যে পর্বটি পায় সেটি নিয়ে তারা দলে আলোচনা করে এবং তাদের মধ্যে থেকে আবার আরেকটি দল গঠন করা হয়। আরেকটি দলের মধ্যেও সেই মূল দল থেকে একজন প্রতিনিধি থাকে, সেখানে আবার তারা সমস্যাগুলো নিয়ে আলোচনা করে আবার মূল দলে ফিরে আসে এবং তারা তাদের যে কাজটি পেয়েছে সেই কাজের উপরে ফিডব্যাক প্রদান করে। এইভাবেই এক্সপার্ট জিগস পদ্ধতিটা ব্যবহৃত হয়। পাঠকে বৈচিত্র্যময় করার জন্য একটি খুবই আকর্ষণীয় এবং সুন্দর পদ্ধতি। কার্যকর দল পুনর্বিন্যাস, সময় বেশি লাগে, একটু সময় সাপেক্ষ দেখে এটা হয়তো বেশি ব্যবহৃত হয় না। সব পাঠের ক্ষেত্রে হয়তো ব্যবহার করা সম্ভব হবে না, বাট শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে যে এটি যাতে তারা মাঝে মধ্যে ব্যবহার করেন শিক্ষার্থীদের পাঠদানকে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় করে তোলার জন্য। এখন আমরা আসি সমস্যা সমাধান পদ্ধতি। শিক্ষার্থীদের কাজই হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের পাঠের মধ্যে কাজই হচ্ছে সমস্যার সমাধান করা। এখন এই সমস্যার সমাধান, এটার নামই হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড। এখন এই মেথডটা কি, কেন এবং কিভাবে ব্যবহার করা যায়? সমস্যা সমাধান পদ্ধতি নামের মধ্যেই আছে যে সমস্যা সমাধান করা। এই পদ্ধতির প্রবর্তক হচ্ছেন প্রয়োগবাদী দার্শনিক জন ডিউ, তিনি এই পদ্ধতির প্রবর্তক। এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সমস্যা দেন বা চ্যালেঞ্জ ছুড়ে দেন, শিক্ষার্থীকে সেই সমস্যা নিয়ে তাদের কাজ করতে হয়। তাদের দলীয়, এটা এককও হতে পারে, জোড়ায়ও হতে পারে বা দলীয় হতে পারে। তারা সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, এর পক্ষে তথ্য সংগ্রহ করেন, তথ্য বিশ্লেষণ করেন এবং সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করে। এটা একটা খুবই একটা কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয় থাকে, আর তার চিন্তা শক্তির বিকাশ ঘটে, বুদ্ধিভিত্তিক দক্ষতার বিকাশ ঘটে, তার পর্যবেক্ষণ ও পরিবেক্ষণ বা পর্যালোচনা দক্ষতার বিকাশ ঘটে। তাই শিক্ষকদের এই পদ্ধতিটাও প্রয়োগ করা উচিত শ্রেণীকক্ষে বলে আমার মনে হয়। বিজ্ঞান মনস্ক হয় শিক্ষার্থীরা, বিজ্ঞান মনস্ক হয়, তারা দলে সমস্যা নিয়ে নিজেরা সমাধান করার প্রচেষ্টা চালাবে। বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি উপযোগী। যেখানে প্রকল্প বা অ্যাসাইনমেন্ট বা ল্যাবরেটরি ওয়ার্ক থাকে, সেখানে সমস্যা সমাধান পদ্ধতিটা বেশি ভালোভাবে প্রয়োগ করা সম্ভব বলে। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দলে কাজের কথা বলছি। এর আগে
জিগস, এক্সপার্ট জিগস, Post box পোস্ট বক্স পদ্ধতি। মেথড, এখন আমরা সমস্যা সমাধান পদ্ধতি নিয়ে কথা বলছি। এখানে বিভিন্ন দলে শিক্ষার্থীদেরকে ভাগ করে যখন কাজ দেওয়া হবে, শিক্ষার্থীরা যখন দলে বিভক্ত হয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবে, তখন শিক্ষক যে শ্রেণীকক্ষ ক্লাসরুম টিচারের ভূমিকাটা কি হবে টিচার ওই তখন মুহূর্তে? শিক্ষক তখন ঘুরে ঘুরে প্রত্যেক দলের কাছে যাবেন যে তারা কাজটা করতে পারছেন কিনা, তাদেরকে সাপোর্ট দিবেন বা সহায়তা করবেন, আর দলের প্রতি সব সদস্যের সক্রিয় কিনা, তারা অ্যাক্টিভভাবে কাজটা করছে কিনা সেটা শিক্ষক ঘুরে ঘুরে দেখবেন। অর্থাৎ শিক্ষকের কাজ হবে সহায়তাকারী সহায়তাকারী হিসেবে হিসাবে, বিভিন্ন facilitator। দলে ঘুরে ঘুরে দেখবেন যাদের যেখানে যে সহায়তা প্রয়োজন আছে সেটা সেটি উনি সহায়তাকারী করবেন। হিসেবে কাজ করবেন। তাহলে সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে যেটা বুঝতে পারছি যে বাস্তব জীবনের, অর্থাৎ বাস্তব জীবনের অভিজ্ঞতাকে, যেটা আপনি বলছিলেন যে শিক্ষা দার্শনিক জন ডিউই প্রয়োগবাদী দর্শনের ভিত্তিতে, অর্থাৎ একজন শিক্ষার্থীর বাস্তব জীবনের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করবে। এটাই হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির মূল কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম, আশা করছি আপনাদের কাছে বোধগম্য হয়েছে। আপনাদের বইতে এই পাঠটি নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেখানে আপনারা স্টাডি করবেন। সেখানে পড়তে গিয়েও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় বা আরও বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আপনাদের স্টাডি সেন্টারে সংশ্লিষ্ট টিউটরের কাছে আপনারা সহায়তা চাইতে পারেন। এছাড়াও যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। ধন্যবাদ সবাইকে।